আমাদের আজকের গল্প সুকান্ত দাসের কলমে জমিদার বাড়ির আয়না। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সেদিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। শীতের সময় এমন বৃষ্টি কিন্তু সচরাচর দেখা যায় না। তাছাড়া শীতের সময় বৃষ্টি হলে আবহাওয়াটা এমন হয়ে পড়ে যে কিছু বলার মতো থাকেও না। চারিদিকে ঠান্ডা ভাবটা যেন আরও বেশি করে চেপে ধরে। এমন সময় নরম গরম লেপ থেকে বাইরে বেরোতে কারই বা ভালো লাগে। যাই হোক, এরকম একদিন ভোরবেলার দিকে বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে পুটিরাম এসে দরজা ধাক্কা দিয়ে বলল, দাদাবাবু আপনাকে ডাকছে। অগত্যা লেপের মায়া ত্যাগ করে কোনো রকমে রাত পোশাকের ওপর একটা শাল জড়িয়ে যখন ব্যোমকেশের ঘরে গিয়েছি, দেখছি ব্যোমকেশ চিন্তিত মুখে বসে রয়েছে। তার পাশে বৌঠান বসে। আমি ঢুকতে ঢুকতে বললাম, কী ব্যাপার হে? সকাল সকাল এমন প্রবল নিম্নচাপের মাঝে তোমাদের এত সকাল সকাল গোল টেবিল বৈঠক কি আছে বলো তো? ঘড়িতে কটা বাজে? ঘড়ির দিকে তাকিয়ে কিন্তু আমি নিজেই অবাক হয়ে গেলাম। ভেবেছিলাম এখনও ভোর রয়েছে। বাইরে কুয়াশা জমাটি, তার উপর নিম্নচাপের শীতল আবহাওয়া। ব্যালকনির জানলার ওপরে শেড থাকা সত্ত্বেও বৃষ্টির জল ও হাওয়ার ঝাপটা আসছিল ঘরের ভেতরে মাঝে মধ্যেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বেজে গেছে। এই সময়ে এমন যে অবস্থা হবে এটা বোঝা উচিত ছিল, কিন্তু ব্যোমকেশ সেসবের উত্তর করল না। সে বলল, বর্ধমানের সেই জমিদার কৌশিক নারায়ণ রায়ের কথা তোমায় বলেছিলাম, মনে আছে? বর্ধমানে কোনো এক জমিদারের কথা বলেছিলে বটে। তারই কোনো এক পরিচিত তোমাকে চিঠি লিখেছিল কিছুদিন আগেই। তার কথাই বলছো কি? ঠিকই ধরেছ, তার কথাই বলছি। আবার আর একটা চিঠি এসেছে, আর এটাও জমিদার বাবু নিজে লেখেননি। তার সেই পরিচিত ব্যক্তিটা চিঠিটা লিখেছে। এই চিঠি তিনি পাঠিয়েছিলেন 2 দিন আগে। নানা কারণেই সেই চিঠি এসে পৌঁছতে দেরি হয়েছে আর কি। আজ সকালে সে চিঠি এসেছে, আর সেই চিঠিতে যা লেখা আছে তা দেখলে তুমিও আমার মতোই বড় চিন্তায় পড়বে। আমি তোমায় তখনই বলেছিলাম, লোকটি যখন জমিদারবাবুর সমস্যার কথা বললেন তখনই তোমার একবার খোঁজ নেওয়ার প্রয়োজন ছিল। না বৌঠান, উনি কিছু সমস্যার কথা বললেও আমাদের কিন্তু ওখানে যাওয়ার কথা বলেননি। আমাদের শুধু জমিদারবাবুর সমস্যার কথা জানিয়েছিলেন মাত্র। সেক্ষেত্রে আমরা হুট করে কি আর যেতে পারি? তাছাড়া যার বাড়ি তিনি যদি আমাদের না বলেন তাহলে... সেটাই ছিল আসল সমস্যা। এবারে অবশ্য চিঠিতে ভদ্রলোক নিশ্চিন্ত মনে জানিয়েছেন যে জমিদারবাবু নিজে আমাকে সেখানে ডেকে পাঠিয়েছে। জমিদারের মানসিক বা শারীরিক কোনো অবস্থাই ভালো নয়, সে কারণেই সে নিজে সে কাজটা করতে পারেনি। আরও বিভিন্ন সমস্যা রয়েছে, সেগুলো আমরা সেখানে গেলে জানতে পারবো। ব্যোমকেশ চিঠিটা আমার দিকে এগিয়ে দিল। আমি ব্যোমকেশের হাত থেকে সেটা নিয়ে খোলা খামের মধ্যে থেকে কাগজটা বার করে চোখের সামনে তুলে ধরলাম। বাইরেটা এমন কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে যে ঘরের ভেতর আলো জ্বালাতে হয়েছে, আর মেঘের জন্য ঘরের মধ্যে আলো না জ্বালালেও হচ্ছে না। অগত্যা পড়তে শুরু করলাম সেই আলোতেই। নমস্কার ব্যোমকেশবাবু। বেশি কথা লেখার মতো ইচ্ছে কিংবা সময় বোধহয় কোনোটাই আমার থাকে না। আজ পর্যন্ত হাতে গোনা কটা চিঠি লিখেছি আপনাকে, তা বলতে পারবো। টেলিফোন করতাম, কিন্তু নানা কারণে সেটা না হয় হয়ে ওঠেনি। টেলিফোনে কথোপকথন করা আর চিঠির মাধ্যমে কথোপকথন অনেক পার্থক্য রয়েছে। যাকে এবার আসল কথাটা বলি। বর্ধমানের গোপালপুরের জমিদার কৌশিক নারায়ণ রায়ের কথা আপনাকে বলেছিলাম, তা নিশ্চয়ই আপনার মনে আছে। অবশ্য আপনার মনে নাও থাকতে পারে, আপনি হলেন ব্যস্ত মানুষ। ভীষণ সমস্যায় পড়ে জমিদারবাবু আবার আমার শরণাপন্ন হয়েছে। আপনি জানেন, আপনি আমার একমাত্র ভরসার জায়গা। কত মানুষকে আমি আপনার কথা বলেছি, তার কথা তো আপনাকে বলেছিলাম আমি। তখন নানা কারণে সম্ভব হয়নি, কিন্তু এখন তিনি চাইছেন আপনাকে তার কাছে নিয়ে যেতে। একটা কথা বলতে পারি ব্যোমকেশবাবু, গোপালপুরে এলে আপনার বড় ভালো লাগবে। আপনি সস্ত্রীক, এবং আপনার সেই বন্ধু অজিতবাবু, তাকেও নিয়ে আসবেন।
আশা রাখবো আমার চিঠিতে এলোমেলো বক্তব্য এবং কথার মাঝে আসল উদ্দেশ্য খুঁজে বার করতে পারবে। চিঠি লেখা আমার কোনো অভ্যেস নেই, আগেই বলেছি। তো আপনি যদি এই চিঠি পাওয়ার পর অন্তত আমার সঙ্গে একবার দেখা করেন তাহলেও হয়, না হলে সশরীরে জমিদার বাড়ি চলে গেলেও তাতেও অসুবিধে হবে না কিছুই। তবে দয়া করে পত্র পাওয়ার সাথে সাথে যত শীঘ্র সম্ভব গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেবেন, না হলে কিন্তু আমার মুখ আর রক্ষা হবে না। ইতি গোবিন্দ চক্রবর্তী। চিঠি শেষে নাম স্বাক্ষর করা হয়েছে গোবিন্দ চক্রবর্তী বলে। লোকটাকে এমনি মনে ছিল, চিঠির স্বাক্ষর এবং নাম দেখে ওর কথা আরও মনে পড়ে গেল। ভদ্রলোক এলোমেলোভাবে কথা বলে এবং তিনি নিতান্তই সরল মনের মানুষ। অন্তত ব্যোমকেশ মনতত্ত্ব বিষয়ক বিভিন্ন পড়াশোনা করেছে, আর তার শিক্ষা অনুসারে সে বলে, যে মানুষ যত বেশি ভেবেচিন্তে গুছিয়ে কথা বলে সেই মানুষের মনের ভেতরের গভীরতাটা কিন্তু ততটা বেশি। যে মানুষগুলো দেখবে কিছু না ভেবেই এলোমেলোভাবে কথা বলে, বুঝবে তার মনের গভীরতা তেমন বেশি নয়। সে খুব বেশি তেমনভাবে ভাবে না, তেমন খুব বেশি জটিলতাও তার মনে নেই। তাই মানুষের মুখের ভাষাটাই তার সরলতা এবং জটিলতাটাকে প্রকাশ করে। তা যদি সত্যি হয় গোবিন্দবাবুর মন বড় সরল, এবং সে কথা ব্যোমকেশের ব্যাখ্যা হিসেবে বলতেই হয়। তবে ভদ্রলোকের লেখা চিঠি আমিও দু একবার নিজে পড়েছি, যা বুঝেছি তাতে ভদ্রলোকের মতলব খারাপ নয়। তাই বললাম, কিন্তু ভদ্রলোক তো বলছেন যে চাইলে স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পারবে। বউঠান কি শীতের সময় বর্ধমানে গোপালপুরে যাবে? ওদিকটা তো গ্রাম্য এলাকা, এখনও ফাঁকা জমির সংখ্যাই বেশি। ভীষণ ঠান্ডা হবে কিন্তু ব্যোমকেশ। আমার আপত্তি নেই, কিন্তু সমস্যা হলো গোপালপুরের জমিদার বাড়িতে কিন্তু এক অদ্ভুতরে ব্যাপার ঘটেছে বলে গোবিন্দবাবু আমাদের আগেই জানিয়েছিল। এরপরেও তোমার বউঠানের যদি যেতে ইচ্ছে হয় তাহলে সে আমাদের সাথে যেতে পারে। আগেই বলেছিলাম, বউঠানেরও আমাদের সাথে যাওয়ার ইচ্ছে ছিল। ব্যোমকেশের শেষের কথাগুলো শুনে বউঠান কেমন যেন চুপ করে বসে রইল কিছুক্ষণ। তারপর সে বলল, ভুতুরে ব্যাপার স্যাপার মানে কি আছে সেখানে? বেশি কিছু জানি না, তবে ওই গোবিন্দবাবু বলছিলেন যে গোপালপুরের জমিদার বাড়িতে নাকি জমিদার কৌশিক নারায়ণ রায়ের মৃত স্ত্রীকে মাঝে মাঝে দেখা যায়। তাছাড়া ওই বাড়িতে নাকি ভূতের ভয়ে লোকজন খুব একটা থাকে না। শুধু জমিদারবাবু আর তার অতি বিশ্বস্ত একজন কাজের লোক নাকি সেখানে থাকে। এ কথায় বউঠান যে খুব বেশি খুশি হবে না সে কথা আলাদা করে আর কিছু বলার ছিল না। তবুও ব্যোমকেশের কথার উত্তরে বউঠান বলল, মিথ্যে কথা বলছো না তো আমায়? মিথ্যে কথা বলে ভয় দেখিয়ে তুমি আর ঠাকুরপো মিলে যেতে চাইছো না তো? দেখো, পরে যদি আমি শুনতে পাই এরকম কিছুই না, তাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে। তেমন হলে আমি গোবিন্দবাবুকে ফোন করছি, তুমিও তার সঙ্গে কথা বলে নাও। তার সাথে কথা বললেই তুমি বুঝতে পারবে যে আমি মিথ্যে কথা বলছি নাকি সত্যি কথা বলছি। তাছাড়া তোমার যদি আপত্তি থাকে তাহলে তুমি আমাদের সঙ্গে চলো, নিজেই দেখে নিও সত্যিটা কি। তোমায় সেখানে নিয়ে যেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে প্রধান সমস্যা হলো ওই বাড়ির ব্যাপারে অনেক কথাই শোনা যায়। তাছাড়া বাড়িতে লোকজনও কম। এমন একটা অচেনা জায়গায় তোমায় নিয়ে যেতে আমি সেই কারণে আপত্তি করছি। বুঝতে পারলাম অচেনা জায়গা, তারপর কি কি সমস্যা হতে পারে তাও আমাদের জানা নেই। তাই ব্যোমকেশ চাইছে না বউঠান আমাদের সঙ্গে থাক। প্রথমে বুঝতে পারছিল না বউঠান, তারপর বোধহয় সে নিজেও ব্যাপারটা বুঝতে পেরে বলল, বেশ, এসব ভুতুরে ব্যাপার স্যাপারে কিন্তু আমার ভয় নেই। নেহাত অচেনা জায়গা, তারপর তোমরা চাইছো না তাই আমি যাচ্ছি না। তবে একটা কথা, বর্ধমানের গোপালপুর থেকে ফিরে আসার পর কিন্তু আমাকে কোথাও একটা নিয়ে যেতে হবে। ব্যোমকেশের মুখে এবার হাসি ফুটল। এত সহজে যে যুদ্ধ জয় হবে সেটা বোধহয় ব্যোমকেশও বুঝতে পারেনি। তাই হেসে বলল, গোপালপুর থেকে আগে সশরীরে ফিরে আসি, তারপর তুমি যেখানে বলবে সেখানেই আমরা দিন কয়েকের জন্য ঘুরে আসব। কি বলো অজিত? আমি শালটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে তার গরম ওম নিতে নিতে উঠে দাঁড়িয়েছিলাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। জানালার পাল্লাটা সামান্য খুলে হাড় কাঁপানো ঠান্ডা গায়ে মাখতে মাখতে বললাম, আমার আপত্তির কিছুই নেই, শুধু যাই পরিকল্পনা করো না কেন আবহাওয়ার কথা মাথায় রেখে তবেই করো। আচ্ছা, আমরা তাহলে বেরোচ্ছি কখন? আবহাওয়া দুদিন ধরে বেশ খারাপ থাকলো।
গোবিন্দবাবুর নামে ব্যোমকেশ একটা চিঠি দিয়েছিল। টেলিফোন করাই যেত, কিন্তু কোনো কারণে টেলিফোনে লাইন পাওয়া গেল না। তৃতীয় দিনের দিন বাক্সপত্র গুছিয়ে নিয়ে আমরা যখন বেরোলাম, তখন এতদিন পরে আকাশের বুকে প্রথম রোদের আলো দেখা গেছে। রেল স্টেশন যাওয়ার সময় গরুর গাড়িতে মালপত্র তুলে দিয়েছিলাম। দেখি ব্যোমকেশ আর বৌঠান দাঁড়িয়ে আছে উঠোনের এক পাশে। বৌঠান বলল, দেখো, যেই কাজের জন্য যাচ্ছ সেই কাজ ব্যতীত অন্য কোনো ব্যাপার স্যাপার হলে সেসবে কিন্তু মাথা ঘামাতে যাবে না। সব কিছু কিন্তু একই রকম হয় না। এই দেখেছ, এই জন্যে তোমায় কোনো কথা বলতে নেই। আরে ওখানে ভিতরে যাই ঘটে থাকুক না কেন, তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে। ভূত বলে কিছু হয় না। তুমি শুয়ে শুয়েও এ সমস্ত অবাস্তব চিন্তা করো না। তোমায় নিয়ে যেতে চাইছি না, কারণ এটা অচেনা জায়গা, লোকজনও কম। তার উপর বিপদ কোথা থেকে আসবে তা তো আর বলা যায় না। সত্য, তোমায় আমি কোনো বিপদের মধ্যে ফেলতে চাই না। কথাটা বলে ব্যোমকেশ নিজের দুটো হাত রাখল বৌঠানের গালে। আমিও বুঝতে পারলাম এই সময় এখানে দাঁড়ানোটা ঠিক নয়। তাই আমি গেটের কাছ থেকে সরে গিয়ে গাড়ির গাড়োয়ানের সাথে গল্প করতে লাগলাম। তারপর ব্যোমকেশ যখন ফিরে এলো, দেখি তার পাশে বৌঠানও রয়েছে। তার মুখে হাসি, কিন্তু চোখে জল। উফ, এদের নিয়ে আর পারা যায় না। এই এক্ষুনি দুজন মিলে এমন ঝগড়া শুরু করবে যেন মনে হবে স্বর্গ মর্ত পাতাল সব এক হয়ে গেল। আর তারপরে আবার সব কিছুই শান্ত। আমি বললাম, তাহলে এবার বেরিয়ে পড়া যাক, কি বলো? আমরা বেরিয়ে পড়লাম। সকাল সকাল বেরোলেও বর্ধমানের গোপালপুর পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে যাবে। অন্তত রেলগাড়ি ঠিকমতো পাওয়া গেলে তবেই, না হলে আরও দেরি হবে। সেটা আমি আর ব্যোমকেশ দুজনেই জানি। রেলগাড়িতে উঠে গুছিয়ে বসেছি, এমন সময় ব্যোমকেশ বলল, অজিত, একটা ব্যাপার কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। এই যে জমিদার বাড়িতে এতগুলো লোক থাকতো, কি এমন হলো যে কেউই ভয়ে সেখানে থাকতে চাইছে না? অথচ জমিদার বাবু কৌশিক নারায়ণ রায় এবং তার বিশ্বস্ত কাজের লোক এখনও সেখানে আছে। গোবিন্দবাবু বেশ কয়েকবার জমিদার মশাইকে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলেছেন, অথচ তিনি যেতে চাইছেন না কেন? দেখো, ভিটে মাটি এবং পূর্বপুরুষদের বাড়ি ছেড়ে সহজে কেউ যেতে চান না। তাছাড়া তাদের তো কোনো ক্ষতি এখনো পর্যন্ত হয়নি। এতগুলো দিন কেটে গেল, ক্ষতি হবার হলে তো আগেই হতে পারত, তাই না? তোমার সঙ্গে গোবিন্দবাবুর এ বিষয়ে কথা হয়েছে প্রায় 6 মাস আগে, অর্থাৎ তার আগে থেকেই এসব চলছে। আমি অন্য কথা ভাবছি। আমার কেমন জানি মনে হচ্ছে এই সব কিছুর পেছনে অন্য কোনো একটা কারণ আছে, আর সেটা জানেন বলেই গোবিন্দবাবু আগেরবার এবং এবার চিঠি মারফত আমায় সেখানে নিয়ে যেতে চাইছেন। কৌশিক নারায়ণ রায়ের পক্ষে আমার ব্যাপারটা জানাটা সহজ ব্যাপার নয়। তাছাড়া এই বছর খানেকের ব্যবধানের কথা যদি তুমি ভাবো, তাহলে তিনি এমন কিছু করতে চাইলেও আগে করতে পারতেন। গোবিন্দবাবু কিন্তু অতুৎসাহী হয়ে এই কাজটা করেছেন, এবং আমার মনে হয় আমায় এখানে ডেকে পাঠাবার পেছনে তারও একটা হাত আছে। কিন্তু অজিত, একটা খটকাচে থেকেই যাচ্ছে। কি আছে ওই বাড়িতে যার জন্য সকলের এত ভয়? ব্যোমকেশের প্রশ্নের উত্তর দিতে পারলাম না। কি করেই বা দেব? কোথায় সেই বর্ধমানে গোপালপুরের জমিদার বাড়ি, আর কোথায় বা আমরা গোবিন্দপুরের চিঠি পড়ে সামান্য ঘটনা জেনে তদন্তে যাচ্ছি? যে কথা উনি বলেননি সে কথা আমরা বুঝবই বা কী করে? তাই বললাম, দেখো ব্যোমকেশ, আমার মনে হয় এখন এসব ব্যাপারে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যা করা যাবে সব কিছু ওখানে গিয়েই করতে হবে। ব্যোমকেশ আর কোনো উত্তর করলো না, তবে বেশ বুঝতে পারলাম গোটা পথটাই সে কিছু একটা ভাবতে ভাবতে এলো। এখনও তো কেসের ব্যাপারে আমরা কিছুই জানি না, তাহলে এত ভাবনার কি আছে? তাহলে কি ব্যোমকেশ এই বাড়ির ভুতুরে ব্যাপারটা নিয়ে কিছু ভাবছে? কিন্তু সেটাই বা কেন? রেলগাড়ি চলতে লাগলো। একসময় আমরা এসে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। চিঠি পেয়ে গোবিন্দবাবু নিজেই আমাদের স্টেশনে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। একটু অপেক্ষা করতে হলো। তারপর গোবিন্দবাবুকে দেখতে পেলাম। আগের মতোই তার চেহারা আছে, মাঝারি আকারের উচ্চতা, চেহারাটা একটু মোটার দিকে, চোখে চশমা, মাথায় কাঁচা পাকা চুল, আর মুখে সেই অকৃত্রিম হাসি। আমাদের দেখতে পেয়ে বললেন, ঠিক ধরেছিলাম, আমি জানতাম আপনারা দুপুরের ট্রেনেই আসবেন। তাছাড়া চিঠিতে লেখাই তো ছিল আজকের কথা। সকালে একবার এসেছিলাম, ঘোড়ার গাড়ির গাড়োয়ানটাকে বললাম এখানেই থাকতে। আমি ফিরে গিয়েছিলাম আবার।
এবারে আপনাদের পেয়ে গেলাম। হ্যাঁ, আজ এমনিতেই গাড়ি লেট, তার উপর আকাশের অবস্থাটা এমন, ঘন কুয়াশার জন্যে সকালের সমস্ত গাড়ি বাতিল ছিল। তা আপনি এত তাড়াতাড়ি এখানে এসেছিলেন কেন? দুপুরের গাড়িতে না এসে যদি সকালের গাড়িতেও আসতাম তাহলে তো অনেকটা সময় লাগার কথা। একটা কাজে এসেছিলাম, সেটাই সেরে ফিরলাম আর কি। আসুন, আপনারা আমার গাড়িতে উঠে পড়ুন। আপনারা কি আমার বাড়িতে যাবেন নাকি একেবারে জমিদার বাড়িতে যাবেন? দেখুন, যেখানেই যাবেন সময় কিন্তু লাগবে। আমার বাড়িতে আজ গেলে আজ আর জমিদার বাড়ি যাওয়া হবে না। জমিদার বাড়িতেই যাই, এইখানে থেকে আর কি করব এখন? আমরা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। গোবিন্দবাবু মিথ্যে কথা বলেনি, এদিকটায় একটু গ্রামই বলা চলে। স্টেশনের আশেপাশে লোকবসতি বেশ খানিকটা থাকলেও খানিকটা দূরে আসার পরে কিন্তু লোকালয় আস্তে আস্তে কমে আসতে লাগলো। প্রায় আধ ঘন্টা চলার পর দুপাশে ফাঁকা ধানের জমি ছাড়ার কিছুই চোখে পড়ল না সেভাবে। গোবিন্দবাবু বললেন, আমরা যে পথে এসেছি তার উল্টো পথে গেলে কিন্তু সম্পূর্ণ অন্য দৃশ্য চোখে পড়বে। স্টেশনের পাশে থাকায় ওই দিকটায় তাড়াতাড়ি উন্নতি হয়েছে, লোকালয় বাড়ছে, বাড়িঘরের সংখ্যা বাড়ছে। তাছাড়া বাজার দোকানপাট দেখে মনে হবে না যে এদিকে এরকম ফাঁকা ধানের জমি ছাড়া আর কিছুই নেই। আচ্ছা, একটা কথা জানার ছিল আপনার থেকে। হ্যাঁ, বলুন না, কি জানতে চান? আপনি আগেরবারও বলেছিলেন ওই জমিদার বাড়িতে কোনো একটা ভুতুড়ে ব্যাপার রয়েছে, সেটা নাকি অনেকেই শুনেছে, এমনকি ওই বাড়ির জমিদার মশাই নিজেও নাকি তেমন কিছু দেখেছেন। দেখুন ব্যোমকেশবাবু, সে কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। সেসব জমিদার বাড়িতে গিয়ে শুনবেন না হয়। তবে ভুতুড়ে ব্যাপার জড়িয়ে আছে ওই বাড়িতে যে ঘরে জমিদার কৌশিক নারায়ণ রায়ের স্ত্রী থাকতে, সেই ঘরের একটা আয়নার সাথে। এই আয়নাটার জন্যই আসলে যত সমস্যা। আমি অনেকবার জমিদারবাবুকে বলেছিলাম আয়নাটা ওখান থেকে সরিয়ে ফেলতে, কিন্তু আমার কথাটা তো তিনি শোনেননি একবারও। তাছাড়া ওই আয়নাটা হলো তার স্ত্রীর শেষ স্মৃতি। তার স্ত্রীর বড় প্রিয় ছিল সেই আয়না। তিনিও ওখান থেকে সরিয়ে ফেলতে রাজি হননি সেই আয়না। সমস্যাটি বড়ই অদ্ভুত এবং অলৌকিক। লোকের মুখের সব কথা ওই আয়নাটিকে ঘিরেই তৈরি হয়েছে। আর সবচেয়ে আশ্চর্য কথা কি জানেন তো? অনেকেই এই ঘরের ভিতর থেকে অদ্ভুত কিছু শব্দ টব্দ শুনতে পেয়েছে, যদিও একমাত্র জমিদারবাবু ছাড়া আর কেউ কিন্তু কোনো কিছুই দেখতে পায়নি। তার মানে জমিদারবাবু নিজেই নিশ্চয়ই কিছু একটা দেখতে পেয়েছেন, আর সে ব্যাপারে আপনি কিছু জানেন না গোবিন্দবাবু? আমি তো বললাম, ও বাড়িতে গিয়ে আপনারা জমিদারবাবুর কাছে সমস্ত কথা শুনতে পাবেন। সত্যি বলতে দেখুন ব্যোমকেশবাবু, ও বাড়িতে কি আছে না আছে তা আমি নিজের চোখে দেখিনি কখন। সবই অন্যের কাছে শোনা। একমাত্র জমিদারবাবু নিজের চোখেই অনেক কিছু দেখতে পান, তাই জমিদারবাবু ভালো বলতে পারবেন এইসব ব্যাপারে। তবে যে বাড়ি থেকে এতগুলো লোক ভূতের ভয়ে অন্য কোথাও পালিয়ে যায়, সে বাড়িতে কিছু তো একটা আছেই না? কোথায় আশ্চর্য ব্যাপার! আসলে ভূত বলে কিছু হয় না গোবিন্দবাবু, অথচ একটা মানুষ এতদিন ধরে ওই একটা কারণেই বাড়িতে আটকে আছেন। এতগুলো মানুষ এই বাড়ি থেকে ভয় পেয়ে পালিয়েছে, ওই একটা কারণ আসলে কি সেটাই তো বুঝতে পারছি না। আর তাই তো একটা খটকা লেগেই রয়েছে। আপনার কি মনে হচ্ছে অন্য কিছু আছে? দেখুন, জমিদার বাবুর স্ত্রী মারা যাওয়ার পর থেকেই কিন্তু এইসব শুরু হয়েছে। জমিদারবাবুর স্ত্রী আত্মহত্যা করেছিলেন? আপনি বলেছিলেন তার পেটে নাকি বিষ পাওয়া গিয়েছিল, কিন্তু জমিদারবাবুর প্রভাবেই হোক বা যে কারণেই হোক মৃতদেহের পোস্টমর্টম করা যায়নি। অথচ এমনও তো হতে পারে যে আত্মহত্যার ব্যাপারটা আসলে অন্যরকম কিছু, কোনো সুইসাইড নোটও তো পাওয়া যায়নি। সে সময় বাড়ির অনেকেরই সন্দেহ হয়েছিল। জমিদারবাবুর স্ত্রী আত্মহত্যা করেননি, কিন্তু আত্মহত্যা না করলে তার খাবারে বিষ পাওয়া যাবেটা কি করে? তার সেদিন জমিদারবাবুর ভাইয়ের সঙ্গে জমিদারবাবুর স্ত্রীর কোনো একটা ঝামেলা হয়েছিল, সে কথা অনেকেই বলেছে। তবে সে ঝামেলা এত বেশি নয় যে তার জন্য জমিদারবাবুর স্ত্রীকে আত্মহত্যা করতে হবে। ব্যোমকেশবাবু, ওই গোপালপুরের জমিদার বাড়ি নিয়ে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। আপনি এখন চারপাশটা দেখুন ভালোভাবে, ভালো লাগবে আপনার। ওখানে গিয়ে না হয় এসব নিয়ে আলোচনা করব। শুধু শুধু এসব কথা বলতে গিয়ে আশেপাশের দৃষ্টি নন্দন সৌন্দর্য দেখা থেকে বঞ্চিত হবেন না একেবারেই। গোবিন্দবাবুর কথা মিথ্যে নয়, আমি ওদের কথা কানে শুনলেও চোখে তখন দুপাশে সৌন্দর্য দেখছিলাম।
ফাঁকা ধানের জমি পেরিয়ে আসছি। মাঝে মধ্যে ছোটোখাটো লোকালয় রয়েছে, তার মাঝে পথের দুপাশে নানা রঙের ফুল। পথের পাশে এমন ফুল চট করে দেখা যায় না। পরে জেনেছিলাম এখানকার লোকেরা পথের পাশে ফুলের গাছ লাগায়, আর এই ফুলের গাছ মানে আমি জেনেছিলাম যে গোপালপুরের কাছাকাছি এসে গিয়েছি। গোপালপুরের আশেপাশেই এমন ফুলের গাছ রয়েছে। বাহ, জায়গাটা কিন্তু একদম অন্যরকম লাগলো। আর জমিদার বাড়ি থেকেও নিশ্চয়ই এমন কিছু দেখা যায়। জমিদার বাড়ির সামনে বাগান টাগান কিছু আছে নাকি গোবিন্দবাবু? গোবিন্দবাবু সামান্য হাসলেন, তারপর বললেন, বাগান কি বলছেন অজিতবাবু? বাড়ির সামনে যা ফুল ছিল গোটা গোপালপুর জুড়ে পাওয়া যেত না সেসব। কিন্তু এখন আর সেসব কোথায়? গাছ শুকিয়ে গিয়েছে, ফুল ঝরে গিয়েছে। ওই তো চলে এসেছি। আর কি কি আছে দেখতেই পাবেন। চলুন চলুন, ভেতরে চলুন। আমরা সামনের দিকে তাকালাম। পথটা একপাশে নেমে গেছে, আর সেই পথে খানিকটা এগোতেই দূর থেকে জমিদার বাড়িটাও দেখা গেল। তবে আমার মনে হলো আজ পর্যন্ত ব্যোমকেশের সঙ্গে নানা কাজে যে কটা জমিদার বাড়িতে গিয়েছি, তার মধ্যে আমার দেখা সবথেকে খারাপ দশা এই জমিদার বাড়ির। গাড়ি থামিয়ে আমাদের বাক্সপত্রগুলো গোবিন্দবাবু একরকম জোর করেই নামালেন। তারপর গলা তুলে ডাকলেন, মাধব, ও মাধব, কোথায় গেলি রে? একটু পরে কাঁধে গামছা দিয়ে একটা লোক হন্তদন্ত হয়ে দৌড়তে দৌড়তে নেমে এলো। মাথার মাঝখানে টাক, ছোটোখাটো চেহারা, তবে বেশ চটপটে। ঝটপট করে আমাদের বাক্সগুলো তুলে নিল। তারপর একগাল হেসে বলল, বাবুরা আসবেন জানতাম, তাই তো রান্না বান্না করে একেবারে তৈরি হয়ে বসে আছি। বাবুরা আর আসছেন না, এদিকে আকাশের অবস্থা খারাপ দেখে ভাবলাম। তার ভাবনার কথা আর শোনা হলো না। মস্ত বড় জং ধরা গেট খুলে গেছে ততক্ষণে। সেই গেট পেরিয়ে আমরা ভেতরে এসে ঢুকলাম। গোবিন্দবাবু বোধহয় গরুর গাড়ির গাড়নের সঙ্গে কি যেন কথা বলছিলেন। তারপর তাকে দাঁড়াতে বলে তিনি ভেতরে এলেন। ভাঙাচোরা বাড়িটা দোতলা। একসময় এই বাড়ির জৌলুস ছিল, এখন দেওয়ালের রং কালচে হয়ে গেছে। পলেস্তরা খসে পড়তে শুরু করেছে। রেলিংয়ের কাছে মাঝে মধ্যে বাড়ির গায়ের ফাটলের চির ধরা দেখা যায়। ওপরের দিকে অসত্য গাছের চারা জমতে শুরু করেছে। বাড়ির চারপাশটা বন জঙ্গল বললেই ভালো হয়। একসময় সামনে যে বাগান ছিল, এখন তা ঝোপঝাড়ে পরিণত হয়ে গেছে। বড় বড় কয়েকটা গাছ বাড়ির চারপাশে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বটে, বাকি সব কিছু ওই একই রকম। মাঝে পায়ে চলায় একটা পথ আছে, সেটা না থাকলেই জঙ্গলভূমি পেরিয়ে ওই বাড়িতে পৌঁছানো একটা দুঃসাধ্য কাজ হয়ে দাঁড়াতো। মাধব বলল, শীতকালে চিন্তা নেই বাবুরা, গরমকাল হলে এক অন্য ব্যাপার ছিল। সাপ খুব মাঝে মাঝে বেরিয়ে পড়ে। শীতকালে ওরা শীত ঘুমিয়ে থাকে, তাই চিন্তা করতে হবে না, সোজা চলে আসেন। শীতকালে তেনারা শীত ঘুমে থাকে সে কথা আমি জানি, কিন্তু শীত ঘুমে ঠিক কোথায় থাকে সেই জায়গাটা খুঁজে বার করাটা খুব একটা সহজ ব্যাপার নয়। হতে পারে ডান দিকের এই বড় গাছটা, তার তলায় যে ঝোপ মতো রয়েছে, তারই নিচে কোনো এক ইট পাথরের স্তূপের তলায় হয়তো শীত ঘুমে রয়েছে। গোপালপুরের জমিদার বাড়ির কথা একবারই শুনেছি, আর আজ নিজে চোখেই দেখতে পেলাম। তবে এটাকে জমিদার বাড়ি বলা চলে না, আমার অন্তত সেটা মনে হয় না। মাধবের সঙ্গে একতলার ঘরে গিয়ে বসলাম। আমাদের জন্য সেই ঘরটাই বরাদ্দ ছিল। গোবিন্দবাবু এসে বসলেন। রান্না বান্না করাই আছে, আপনারা হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিন। আজকে দিনটা সম্পূর্ণ বিশ্রাম করুন, আজ আর কোনো কিছুই করতে হবে না। সন্ধ্যের পর জমিদারবাবুর সঙ্গে কথাবার্তা বলুন। আজ আর আমি আসবো না, কাল সকালে না হয় একবার আসবোক্ষণ, কেমন? মাধবকে ভালো করে সব কিছু বুঝিয়ে দিয়ে গোবিন্দবাবুকে দেখলাম মাধবকে নিয়ে উঠোনের পথ ধরে এগিয়ে গেলেন। আমি আস্তে করে ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, এই বাড়িতে সত্যি সত্যি যদি ভূতের উপদ্রব হয়, তাহলে আমি তা নিয়ে খুব একটা আশ্চর্য হব না। ব্যোমকেশের মুখটা কেমন যেন গম্ভীর বলে মনে হলো। ঘরে ঢোকা পর্যন্ত ব্যোমকেশ কোনো কথা বলল না, শুধু নিজের বাক্স খুলতে খুলতে বলল, সেই ঘরটা কোথায় আছে যেখানে সে আয়নাটা দেখা যায়? সেটা আগে একবার দেখতে হবে। আমি বুঝতে পারছিলাম ব্যোমকেশ এখানে আসার পর থেকেই কেসের ব্যাপারে ভাবতে শুরু করেছে। রাতের বেলা একবার জমিদারবাবুর কাছ থেকে কেসের ব্যাপারে ভালো করে সব কিছু আমাদের জানতে হবে। দেখুন, আমি জানি ব্যোমকেশবাবু আপনি এখানে কেন এসেছেন। গোবিন্দ আমার নামে আপনাকে কি বলেছে তা আমি জানি না, তবে যে কথাই বলে থাকুক তার মধ্যে কিন্তু কোনোটাই সত্যি কথা নয়, সব মিথ্যে কথাই বলেছে। আচ্ছা, গোবিন্দ কি কি বলেছে বলুন তো? দেখুন, গোবিন্দবাবু আমায় তেমন কিছুই জানাননি। তিনি শুধু বলেছেন
আপনি কোনো একটা সমস্যাতে রয়েছেন। সেই সমস্যার সমাধানের জন্যই আমাকে এখানে আসতে বলেছেন। আমিও অনেকবার জানতে চেষ্টা করেছি, কিন্তু তিনি সত্যি বলতে আমায় সেভাবে পরিষ্কার করে কিছুই বলেননি। আমার এই বন্ধুটি মানে অজিত, সেও আমার সঙ্গে এসেছে। গোটা পথ আমরা একসঙ্গেই ছিলাম। হতে পারে গোবিন্দবাবু নিজে থেকে কিছু আমায় জানাতে চাননি, আপনি নিজের মুখে সব কিছু না বলার আগে পর্যন্ত। জমিদারবাবুর ঘর দোতলায়। আমি ও ব্যোমকেশ বসে রয়েছি। সন্ধ্যের একটু পরেই মাধব এসে খবর দিল যে জমিদারবাবু আমাদের ডাকছেন। সেই মতো দোতলার ঘরে আসতেই দেখি জমিদারবাবু বসে রয়েছেন ঘরের পালঙ্কে, অন্তত মেঝে থেকে অনেকটা উঁচু। জমিদারবাবুর চেহারা বেশ লম্বা চওড়া, গায়ের রং ফর্সা, চোখের দৃষ্টি সামান্য ফ্যাকাশে হলেও লম্বা চুল আর মুখে একটা ব্যক্তিত্বপূর্ণ ভাব। চোখের দৃষ্টি সেই অভাবটুকু পূরণ করে দেয়। তার মুখে একটা ম্লান হাসি। ব্যোমকেশের কথা শুনে তিনি বললেন, অনেকদিন আগেই গোবিন্দ আপনার কথা বলেছিল। গোবিন্দ মনে করে যে আমি যা সমস্ত কিছু দেখি কিংবা যা ভাবি তার সব কিছুই ভুল। কিন্তু কিন্তু বিশ্বাস করুন ব্যোমকেশবাবু, ভুল কিছু নয়। প্রথম দিন যেদিন দেখেছিলাম সেদিন আমিও চিন্তায় ছিলাম, কিন্তু তারপরে। আচ্ছা, প্রথম দিনটি কি দেখেছিলেন আপনি? আমার স্ত্রীর মৃত্যুর তখন মাস দুয়েক মতো হয়েছে। একদিন সন্ধেবেলা আমার স্ত্রীর ঘরের দরজার পাশে দিয়ে যাচ্ছি। যে ঘরে আমি থাকি, মানে এই দিকের একদম শেষের দিকের ঘরটা হলো আমার স্ত্রীর ঘর। এ বাড়িতে তখন লোকজনের জমজমাট ছিল। সবার জন্য একটা করে আলাদা ঘর, অন্তত কয়েকজনের জন্য তো ছিলই। কি করতে যেন সেদিন ওদিকে গিয়েছিলাম। আমার স্ত্রীর ওই ঘরের পাশ থেকে ফিরছি, এমন সময় মনে হলো ঘরের ভেতরে কে যেন হাসছে। হ্যাঁ, চাপা একটা হাসির শব্দ শুনতে পেলাম দরজার কাছে। সেদিন বাড়িতে কেউ নেই। আমার ভাইয়ের স্ত্রী, ওরা সবাই একটা বিশেষ কারণে এই পাশের গ্রামে গিয়েছিল। বাকিরা নিচেই থাকে, ওপরে ওঠার প্রয়োজনীয়তা কারোর পড়ে না। একমাত্র মাধব ছাড়া ওপরে কেউ উঠত না। অনেকক্ষণ অপেক্ষা করলাম। এবার সেই শব্দটা থেমে গেল, আর হচ্ছে না। যেন আমি জানলার কাছে এসে দাঁড়িয়েছি বুঝতে পেরে ভেতর থেকে কেউ হাসি বন্ধ করে দিয়েছে। তাকিয়ে দেখলাম ঘরের দরজায় তালা দিয়ে বন্ধ ঘরের ভেতর থেকে হাসির শব্দ ভেসে আসবে কি করে? হ্যাঁ, আপনি বলুন, বন্ধ ঘরের দরজা থেকে। ব্যোমকেশবাবু, আমি ভীতু নই, বরং সাহসী হিসেবে আমার একসময় বেশ নাম ডাক ছিল। কিন্তু দরজার উপরে কান পাতলাম, ভালো করে বোঝার চেষ্টা করলাম ভেতরে কেউ আছে নাকি। না, মনে হলো নেই। কিন্তু এই হাসির শব্দটা এমন কেন? ভাবতে ভাবতে পেছন দিকে ঘুরেছি, এমন সময় আবার ঘরের ভেতর থেকে সেই হাসির শব্দ শুনতে পেলাম। আর ঠিক সেই মুহূর্তে মনে হলো কে যেন আমার দরজার কাছ থেকে হাঁটতে হাঁটতে ঘরের ভেতরের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, হাসির শব্দটাও কেমন যেন পিছিয়ে যাচ্ছে। আমি প্রাণপণে দরজার উপর ঝাঁপিয়ে পড়লাম। দু হাতে দরজার তালা ধরে টানাটানি করতে লাগলাম, কিন্তু তালা খুলল না। তারপর ওই দরজায় ধাক্কা দিতে দিতে বললাম, ঘরের ভেতরে কে আছে? কে? বল কে আছে? ঘরের ভেতরে লুকিয়ে থেকে এভাবে কাউকে ভয় দেখাতে চাইলে তাতে কোনো লাভ হবে না। ঘরের ভেতরে যে ছিল সে আবার চুপ করে গেছে। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আর কোনো শব্দ নেই। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু কোথাও কিছু। আপনি নিশ্চিত ছিলেন যে ওই ঘরের ভেতরে সত্যি সত্যি কেউ ছিল? কারো শব্দ শুনতে পেয়েছিলেন? হ্যাঁ ব্যোমকেশবাবু, আমি আপনাকে হলপ করে বলতে পারি ওই ঘরে যে কেউ ছিল তা আমি ঠিক বুঝতে পেরেছিলাম। কিন্তু সমস্যা হলো ওইখানে ঘরের দরজায় তালা থাকায় ওই মাধবকে ডেকে ঘরের দরজা যখন খুললাম তখন দেখি কোথাও কেউ নেই। এক মিনিট, মাধবকে আপনি কোথায় পেলেন? মাধবকে ডাকার জন্য তো সেই দরজা থেকে আপনাকে নিশ্চয়ই সরতে হয়েছিল। হ্যাঁ, মাধবকে ডাকার জন্য আমি নিচে নেমে গিয়েছিলাম। মাধবের কাছে ওই দরজার চাবি ছিল। তারপর সে নিচের ঘর থেকে চাবি নিয়ে এসে দরজা খোলে। তার মানে সেই সময় ওই দরজার কাছে আর কেউ ছিল না। বেশ, তারপর? সেই প্রথম দিন। এরপর রাতের দিকে মাঝে মাঝেই ওই ঘরের ভেতর থেকে অনেক রকম শব্দ শোনা যেতে লাগলো। আর সেই শব্দ কান্নার শব্দ।
ঘরের ভেতরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, এমন কিছু শব্দ। সেই সময় এই বাড়িতে লোকজন কারা থাকতো? আমি, আমার স্ত্রী, আমার ভাই, আমার ভাইয়ের স্ত্রী, কাজের লোকজন মিলিয়ে হ্যাঁ মোটামুটি ওই 4-5 জন। বাড়ির দারোয়ান, আমার ভাইয়ের ছেলে, হ্যাঁ সবাই মিলে অবশ্য বড় সড়ো পরিবার। একতলার সমস্ত ঘরগুলোই ওই কাজের লোকেরা এবং বাকিরা থাকতো, ওপরে থাকতাম আমরা। সেই সময় ওই ঘরের ভেতরে কান্নার শব্দ কিংবা হাসির শব্দ তার মানে সকলেই শুনেছে। আপনার কাজের লোক মাধব কি তখন এইখানেই থাকতো? মাধব এ বাড়িতে অনেকদিন আগে থেকেই আছে। এমনকি এ বাড়িতে যখন ব্যাপারটা ঘটেছিল তখনও ওই একমাত্র এখানে ছিল। একমাত্র তখনকার সময় থেকে মাধব ছাড়া আর কেউ আমার সঙ্গে নেই ব্যোমকেশবাবু। দেখুন, বাকিদের সঙ্গে কথা বলাটা দরকার, তবে এই মুহূর্তে তার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আপনি আর মাধব এই দুজনের সঙ্গে কথা বললেই হবে। আচ্ছা, ওই যে আয়নাটা যেখানে আছে সেই ঘরটা আমরা একবার দেখব। আর সেখানে আপনি কি দেখেছিলেন? আয়নার ঘরে আপনাদের দিনের বেলা নিয়ে যাব, এখন নিয়ে যাব। হ্যাঁ, এখন নিয়ে যাব ওই আয়নার ঘরে, ওই যে ঘরে আমার স্ত্রী থাকতেন সেটাই। হ্যাঁ, একদিন সন্ধ্যের পর কি একটা কারণে ওই ঘরে আমি ঢুকেছিলাম। হঠাৎ আয়নার দিকে চোখ পড়তে দেখি আয়নার সামনে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী। ঠিক যেভাবে আয়নার সামনে দাঁড়িয়ে ও চুল আঁচড়াতো, সেইভাবেই আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আয়নাতে ওর প্রতিবিম্বটা আমি খুব ভালোভাবেই দেখতে পেয়েছিলাম, আর খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল। প্রথমে দেখে আমি ভেবেছিলাম চোখের ভুল। চমকে উঠে আবার চোখ মুছে তাকিয়ে দেখি না 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 না, আমার চোখের ভুল তো নয়, সত্যি সত্যি দাঁড়িয়ে আছে আমার স্ত্রী। আর এবার আমার দিকে তাকিয়ে মাথার চুলে চিরুনি বোলাচ্ছে। হ্যাঁ, আমি 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 জানেন প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম ব্যোমকেশবাবু। চিৎকার করে মাধবকে ডাকি। মাধব যখন আমার ঘরে আসে ততক্ষণে আবার ঘরের মধ্যে আর কিছু নেই। তারপরে আমি আর কিছু দেখিনি। আবার বেশ কিছুদিন পর আবার দেখতে পাই আয়নার কাছে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী। আপনার স্ত্রী শুধু আয়নার কাছেই দাঁড়িয়েছিল? আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিল কখনো? না 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 না, ও আমার ক্ষতি কেন করার চেষ্টা করবে? মাঝে মাঝে এরপর থেকে আমার ওই সামনে তাকে দেখতে পেতাম। আমি আমার স্ত্রীকে দেখতে পাই। হ্যাঁ, সে কথাটা বাড়ির সকলে জানার পরেই ভয় পেতে শুরু করে। একসময় আমার ভাই সহ সকলেই এই বাড়ি থেকে চলে যায়। তারপর থেকে ওই ঘরে আর কেউ ঢোকে না, আমিও ঢুকি না। তবে ওই ঘরের বাইরে থেকে হেঁটে গেলে ঘরের ভেতরে শব্দ শোনা যায় মাঝে মাঝে। জমিদারবাবু এমনভাবে ব্যোমকেশকে কথাগুলো বলছিল যেন এখনও সেই শব্দগুলো শুনতে পাচ্ছে। ব্যোমকেশ কিন্তু বেশ চিন্তিত হয়েই রইল কিছুক্ষণ, তারপর বলল, আমি তাহলে একবার খোঁজখবর নিয়ে দেখি, মাধবের সঙ্গেও কথা বলে দেখি। তাছাড়া এই ব্যাপারে আমার আরও অনেক তথ্য চাই। কিন্তু আপনার শরীরের অবস্থা এমন হলো কি করে? সবাই চলে যাওয়ার পরে না আর ভালো লাগে না, কোনো কিছুই ঠিক নেই। ঘুম ভালোভাবে হয় না, খেতে পারি না, বারবার ওই ঘরে আমার স্ত্রীর কথাই মনে পড়ে। মাঝে মাঝে ওই ঘরে আয়নার সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, বলতে পারেন গোবিন্দ মিথ্যে বলেনি। আমার মাথায় যে সামান্য সমস্যা হয়েছে তা আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি। তবু কি করব বলুন তো? ও আমায় দেখা দেয়, আমিও অপেক্ষা করে থাকি। হ্যাঁ, এখন তো ওকে না দেখেও আর থাকতে পারি না। তাছাড়া আমার মনে হয় সব সময় কেউ যেন আমার আশেপাশে আছে। আপনারা দেখছেন তো, আমার কিছু চাই না। যেভাবে আছে, যেমন আছে ঠিক আছে। হ্যাঁ, আমি অস্বীকার করব না। গোবিন্দর কথায় আমি আপনাকে আসতে বলেছিলাম। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। এখানে থাকুন, ঘুরে দেখুন গোপালপুর, আর তারপর নিজেদের স্বস্থানে ফিরে যাবেন। আমি যেমন আছি তেমন ঠিক আছি। শুধু আমায় নিয়ে তদন্ত করার প্রয়োজন নেই। ব্যোমকেশ মুখে কিছু বলল না। আমরা উঠে এলাম। ব্যালকনি ছেড়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে ব্যোমকেশ বলল, জমিদারবাবু ঘুমের ওষুধ খান, তার টেবিলের ওপরে ঘুমের ওষুধ রয়েছে, দেখেছিল আজকে? আমি দেখিনি, তাই বললাম না।
নাসূচক মাথা নাড়াতেই ব্যোমকেশ নিজের মতো বলতে লাগলো, জমিদার মশাই কোনো কারণে ভয় পেয়ে আছেন, কিন্তু কারণটা যে কি সেটাই বুঝতে পারছি না। ব্যাপারটা নিয়ে আরও ভালো করে খোঁজখবর করতে হবে অজিত। আমি একটা কথা এখনো বুঝতে পারছি না, আমরা কি কারণে এখানে এসেছি? তিনি যেভাবে আছেন তো ঠিকই আছে, আমাদের এখানে আসার কারণটাই বা কি? দেখো অজিত, আমরা এখানে এসেছি গোবিন্দবাবুর কথায় এবং জমিদারবাবুর সমস্যার কারণে। জমিদারবাবুর সমস্যাটা একরকম মানসিক সমস্যা। তিনি শারীরিকভাবেও ভীষণ বিধ্বস্ত হয়ে রয়েছেন। সেটা স্বাভাবিকভাবে বোঝা যাবে না। এই বাড়িতে ওই উত্তরের ঘরে আয়নার সামনে তিনি যেটা দেখতে পাচ্ছেন, সেটা তার মনের ভুল নাকি অন্য কিছু, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। আমার মনে হয় এই সব কিছুর পেছনে আরও কোনো একটা সমস্যা রয়েছে। বছরখানেক আগে জমিদারবাবুর স্ত্রী মারা যাওয়ার রহস্যটা আজও হয়তো ভালোভাবে সমাধান হয়নি। গোবিন্দবাবু ঠাড়ে ঠোড়ে আমায় ব্যাপারটা একটু বুঝিয়েছিলেন, কিন্তু খুলে কিছুই বলেননি। কাল সকালে গোবিন্দবাবু এলে তার সঙ্গে একবার বসতে হবে। একটা কথা বুঝলাম, আমি যেমন সহজভাবে গোটা ব্যাপারটা ভেবে ফেলেছি, ব্যোমকেশ কিন্তু তেমনভাবে ভাবছে না। আমার শুধু মনে পড়ছিল জমিদারবাবুর শান্তমুখের বলা সেই কথাটা। তিনি মিথ্যে কথা বলছেন বলে তো মনে হচ্ছিল না, অথচ ওপারের ঘরে আয়নার কাছে তিনি তার মৃত স্ত্রীকে দেখতে পাচ্ছিলেন। ভূত, আত্মা, এসবে আমার পুরোপুরি বিশ্বাস কিংবা অবিশ্বাস কোনোটাই নেই। আসলে সামান্য লেখালেখি করবার জন্য বইপত্র পড়তে হয়, তাই অনেক সময় দেখেছি অনেকে এসবে বিশ্বাস করে থাকেন, কিন্তু তাই বলে এমনভাবে জমিদার মশাইয়ের কথা আমি সমর্থন করতে পারছিলাম না। তাই বুঝতে পারছিলাম গোবিন্দপুরের জমিদার বাড়িতে কিছু একটা হচ্ছে, যেটা আসলেই স্বাভাবিক নয়। পাশের গ্রামের সেই বড় দিঘির কাছে নিয়ে চলো, সেই দিঘিটা একবার দেখে আসি। ব্যোমকেশবাবু আমাদের জমিদার মশাই কৌশিক নারায়ণ বাবুর ভাই অমর নারায়ণ রায় কিন্তু পাশের গ্রামে থাকে। সেখানেই তার শ্বশুর বাড়ি, সেখানেই এখন তার বাসা। মানে ওই গোপালপুরের বাড়িতে সমস্যা হওয়ার পর থেকে তিনি বাড়ি ছেড়ে ওখানেই চলে গিয়েছে। জমিদার মশাইকেও যেতে বলেছিলেন, কিন্তু তার জমিদারি যাননি সেসব কারণে। আচ্ছা, এই বাড়িতে যখন সমস্যাটা শুরু হয় কিংবা বাড়ি থেকে সবাই চলে যায়, সেই সময় আপনি এই পরিবারের সঙ্গে ছিলেন তো? জমিদার মশাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে অন্যভাবে। আমার বাবা আর জমিদার মশাইয়ের বাবা বলতে পারেন ওই বন্ধুস্থানীয় ছিলেন খানিকটা। কিন্তু কোথায় জমিদার মশাই আর কোথায় আমি, এক সামান্য ব্যবসায়ী। জমিদার মশাইয়ের বয়স আমার চেয়ে ঢের বেশি, তবু তিনি আমার স্নেহের চোখেই দেখতেন। মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতেন, ব্যবসার সংক্রান্ত আলাপ আলোচনা করতেন। জমিদার মশাইয়ের স্ত্রী আমায় বড় ভালোবাসতেন, নিজের ভাইয়ের মতো করে রাখতেন আমায়। তার মৃত্যুর পর আমি চেয়েছিলাম তার মৃতদেহটা পোস্টমর্টম করাতে। বিষের প্রভাবে তার মৃত্যু হয়েছিল, কিন্তু বিষ এলোটা কোথা থেকে সেসব নিয়ে তদন্ত করার কিন্তু জমিদার মশাইয়ের ঝামেলাটা চাননি। তাছাড়া বাড়িতে পুলিশ আসলে এ নিয়ে তদন্ত হলে তাহলে তো জমিদার বংশের সম্মানের দাগ লেগে যাবে, তাই না? তার মনে হয়েছিল এই সময়টাই তাড়াহুড়ো করেই মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। আপনিও কি বাকিদের মতোই বিশ্বাস করেন যে জমিদারবাবুর স্ত্রী নিজে আত্মহত্যা করেছিলেন কোনো কারণ ছাড়াই? শুধু আমি কেন, এই গোপালপুর গ্রামের এবং জমিদার বাড়ির অনেকেই বিশ্বাস করে জমিদারবাবুর স্ত্রী আত্মহত্যা করেনি, কিন্তু সঠিক কোনো প্রমাণ তো পাওয়া যায়নি, তাই কাউকে কিছু বলাও যায়নি। আর তাছাড়া সেটা না হলেও তাকে কেউ খুন করতে যাইবে কেন, এই প্রশ্ন থেকে যাচ্ছে সবসময়। জমিদারি অবস্থা খুব একটা ভালো বলে তো মনে হলো না। বাড়ির যে অবস্থা, শেষ কবে সারাই করা হয়েছিল তা কে জানে। তাছাড়া মাধবের কাছে সামান্য যেটুকু শুনলাম সেটাও খুব একটা ভালো নয়। জমিদারি আগে ভালোই ছিল, অন্তত বছর খানেক আগে ভালোই ছিল। জমিদার বাবুর স্ত্রী বেঁচে থাকা অবস্থাতে এবং তার কিছু আগে থেকেই জমিদারির বেশ কিছু সমস্যা শুরু হয়, কিন্তু জমি জমা বিক্রি করতে হয়, তাছাড়া আরও অনেক সমস্যা। বুঝতেই পারছেন, অর্থ আর জমি জমা যত বেশি থাকে তত সমস্যা বাড়ে। এখন সামান্য যেটুকু হাতে গোনা সম্পত্তি আছে সেটুকু থেকে কোনো রকমে চলে যায় আর কি। ব্যোমকেশ কি যেন ভাবতে লাগলো। আমি বললাম,
আচ্ছা গোবিন্দবাবু, আমায় একটা কথা বলুন তো, জমিদারবাবু কি সত্যিই মানসিকভাবে অসুস্থ? তাকে দেখে কিন্তু তেমনভাবে কিছুই মনে হলো না। তার কথা শুনে কিংবা আচরণেও অস্বাভাবিকতা কিন্তু আমি দেখিনি। সব কিছুকার চোখে দেখলে বোঝা যায় অজিতবাবু। আছেন তো কদিন, সব দেখতে পাবেন, সব দেখতে পাবেন, সব বুঝতে পারবেন ব্যাপারটা কেমন হয়। মাধব একাই থাকে ও বাড়িতে, এমনি এমনি তো আর বাকি কাজের লোকেরা এখান থেকে চলে যায়নি। গোবিন্দবাবুর মুখে একটা হাসি সবসময় লেগেই থাকে, তাই এরা আলাদা করে কোনো কিছু বোঝা না গেলেও একটা ব্যাপার কিন্তু বুঝতে পারছিলাম। ব্যাপারটা অনেক গভীর। ব্যোমকেশ মিথ্যে কথা বলেনি। গোপালপুরের পাশের গ্রাম হচ্ছে হরিপুর। দুই গ্রামের মাঝামাঝি জায়গায় বড় সেই দিঘিটা রয়েছে। এপারে দাঁড়িয়ে দিনের বেলাতেও ওপ্রান্ত ভালোভাবে দেখা যায় না। গোবিন্দবাবু বললেন, দিঘির আকার গোলাকার, যেখান থেকেই দাঁড়াবেন সেখান থেকেই ওই ওপারের প্রান্ত দেখা যাবে। অনেক বড় জায়গা নিয়ে দিঘিটা। এখন শীতের সময়, তাই জল বেশ অনেকটাই রয়েছে। গরমের সময় জল কমতে শুরু করে, তখন পায়ে হেঁটে দিঘি পার করে দেওয়া যায়। দিঘির আশেপাশে ওই ফুলগুলো শীতকালে ফোটে নিশ্চয়ই। হ্যাঁ, শীতের সময় এইখানে ফুল বেশি ফোটে। তাছাড়া আশেপাশের দিঘির পার বরাবর আরও ফুল দেখতে পাবেন আপনি, সেগুলো স্থানীয় লোকেরা লাগায়। গোপালপুর এবং আশেপাশের এদিককার লোকেরা ফুল ভীষণই পছন্দ করে ব্যোমকেশবাবু, বুঝলেন কিনা। ফেরার সময় আপনার বাড়িতে যাব, কিন্তু আপনাদের ওদিকটাই আসার সময় খেয়াল করছিলাম, দেখার মতো অনেক কিছুই আছে। তাহলে তো ভালোই হবে। আপনি আমার বাড়িতে যাবেন, এ আমার তো বিশাল সৌভাগ্য। আমার স্ত্রী আর আমার মেয়ে ভীষণ খুশি হবে। আপনার কথা তারা অনেক শুনেছে, দেখেছে, কিন্তু সেইভাবে তো কখনো আর আলাপ হয়নি। আমি বেশ অবাক হচ্ছিলাম। আসার সময় ব্যোমকেশ গোবিন্দবাবুর সঙ্গে বেশ মশকরা করেই কথা বলে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু ঠিক বুঝতে পারলাম না। মনে মনে একটু ক্ষুণ্ণ হলেও মুখে কিছু বলতে পারলাম না। দিঘির এখানে ওখানে ঘোরাঘুরি করতে করতে এক সময় দেখলাম ব্যোমকেশ দারোয়ান হরিনাথের সঙ্গে কি যেন কথা বলছে। দারোয়ানের সঙ্গে তার কী কাজ থাকতে পারে সেটা আমি বুঝতে পারলাম না, তবে ব্যোমকেশকে বিশ্বাস হয় না। ঠিক কোন কাজে কাকে লাগিয়ে দেবে সেটা বোঝা যায় না। আমার বাসায় দাঁড়িয়ে আছেন গোবিন্দবাবু, আমায় উদ্দেশ্য করে বললেন, অজিতবাবু, জমিদারবাবু মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। তার স্ত্রীর মৃত্যুর পরে এখন খানিকটা স্বাভাবিক হয়েছেন, কিন্তু আজও মাঝে মধ্যে নিজের স্ত্রীকে দেখতে পান তিনি। আপনি হয়তো এসব কথা মানবেন না, আমিও মানি নাই বলতে পারেন, কিন্তু যে দেখতে পাচ্ছে তাকে আলাদা করে কি বলবো বলুন তো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, আজ পর্যন্ত কিন্তু ও বাড়িতে জমিদারবাবু ছাড়া আর কেউ কখনো কিছু তেমন দেখেনি। এটাই তো সব থেকে আশ্চর্যের ব্যাপার। তোমাদের বাবু দেখেছেন, অথচ আর কেউই দেখেনি। বাকিরা শুধুই কান্নার হাসির শব্দ শুনতে পেয়েছে। ঘরের মধ্যে কেউ আছে বুঝতে পেরেছে, অথচ কাউকেই দেখেনি। এটা কি করে সম্ভব? তা আমি জানি না। তাহলে বলুন না, এতগুলো কাজের লোক এমনি এমনি কাজ ছেড়ে চলে যাবেটা কেন? টাকার মায়ের চেয়ে প্রাণের মায়া যে বড় বেশি। বুঝতে পারছিলাম সবই, কিন্তু গোবিন্দবাবুর কথার উত্তরে যে কি বলবো সেটা আমার মাথায় আসলো না। একটু পরে ব্যোমকেশ হাসতে হাসতে এদিকে এসে বলল যে, তোমাদের কথাবার্তা শেষ হলেই চলো বেরোই, আবার ফিরতে হবে। দেখতে দেখতে গোপালপুরের জমিদার বাড়িতে 2 দিন কেটে গেল। সারাদিন চুপ করে ঘরে বসে থাকা ছাড়া আর বিশেষ কোনো কাজ ছিল না। সময় মতো খাওয়া দাওয়া সেরে নেওয়া, ঘুমোতে যাওয়া, তাছাড়া আর বলতে তেমন কিছুই নেই। তবে এর মধ্যে ব্যোমকেশকে দেখছিলাম যে মাঝে মধ্যে খাতাপত্র বার করে কি যেন লিখছে। আমায় কিছুই বলছিল না, তাই আমিও জানতে পারলাম না আর কিছুই। এর মাঝে জমিদারবাবুর সঙ্গে একদিন দেখা হয়েছে। আয়নার ব্যাপারটা বাদ দিলে বাকি সমস্ত ব্যাপারে তিনি বেশ ভালোভাবেই কথা বলছেন। লক্ষ্য করে দেখেছি, ওই ব্যাপারে এবং স্ত্রীর ব্যাপারে কিছু বলতে গেলে তিনি সেসব বিষয়ে খুব বেশি কথা বলতে পছন্দ করেন না। ব্যোমকেশ ব্যাপারটা লক্ষ্য করেছিল কিনা জানি না, তবে আমি লক্ষ্য করেছিলাম। এরপরে ব্যোমকেশ জমিদারবাবুর ব্যাপারে খুব একটা প্রশ্ন করছে না। ঘরে বসে আছি, খাতা নিয়ে কি যেন লিখে চলেছে ব্যোমকেশ নিজের মনেই। আমি বললাম, ব্যোমকেশ, এখানে আমরা এসে ঠিক করেছি কিনা সেটা আমি ঠিক বুঝতে পারছি না। কোনো কিছুই নেই এই ঘরে একই রকম বসে নিয়মে দিন কাটানো ছাড়া। এটা তো তোমার পছন্দ নয়।
না হয় মাঝে মধ্যে গোপালপুর আর হরিপুরের আশপাশটা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তাই বলে। দিনের বেলা কিছু হবে না যে? দিনের বেলা কোনো লাভ নেই। যদি কিছু দেখতে চাও তাহলে রাতের বেলায় ব্যালকনিতে ভালো করে নজর রাখবে, আর নজর রাখবে ওই বাড়ির পেছনের দিকটাই। ঘুম থেকে চমকে উঠলাম। নিজের কাজ ছেড়ে ব্যোমকেশ তখন ঘরের পেছনের দিকে দালানটার দিকে এগিয়ে রয়েছে। জানালার পাল্লাটা খোলা। সেখানে গিয়ে দাঁড়াতেই দেখি ব্যোমকেশের দৃষ্টি বাড়ির পেছনের উঁচু পাঁচিলটার দিকে। সেই প্রাচীর খানিকটা ভেঙে পড়েছে। একটা পুরনো গাছ খানিকটা শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেটার দিকে আঙুল দেখিয়ে ব্যোমকেশ বলল, দেখতে পাচ্ছ অজিত, ওইখানে ওই গাছটার অনেক ভূমিকা আছে। কাল রাত্রে আমি ভালো করে লক্ষ্য করেছিলাম বলেই দেখতে পেয়েছি। তার মানে তুমি কিছু একটা বুঝতে পেরেছ, তাই তো? কিন্তু আমাকে বলবে না। আমি এটাই ভাবছিলাম। এতদিন ধরে ব্যোমকেশ বক্সী চুপ করে বসে আছে, সেটা কি করে হয়? এই বলো তো, কেসটা কি? কিছু না। জমিদার বাবু তার মৃত স্ত্রীকে তারই ঘরের আয়নার সামনে দেখতে পান মাঝে মাঝে। এটাই তো হলো আসল কেস, তাছাড়া তো আর কিছু নেই। আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না। তুমি ভালো করেই জানো আমি অনেক দিন ধরে তোমার এসব ব্যাপারে লক্ষ্য রাখি। ভাই, আমাকে অত সহজে বোকা বানানো যাবে না। এই বাড়িতে দুটো সমস্যা আছে। প্রথম সমস্যা, জমিদার বাবু রাতের অন্ধকারে মাঝে মাঝে ওই ঘরের ভেতরে যেটা দেখতে পান সেটা আসলে সত্যি নাকি তার মনের ভুল। যদি মনের ভুল হয় তবে তার শুরুটা কোথায়? দ্বিতীয় সমস্যা হলো, ওই ঘরে এমন একটা ভূতের গল্প চালু করে দিয়ে কার লাভ? এই বাড়িটা পরিত্যক্ত হয়ে গেলে তাতে সবচেয়ে বেশি লাভবান কে হবে? আসল কথা হলো তার মোটিভটা কি হতে পারে। তুমি আবার মোটিভ কোথা থেকে পাচ্ছ হে? জমিদারবাবু তার স্ত্রীকে হারিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন এবং সেই কারণেই তিনি তাকে দেখতে পাচ্ছেন। এর মধ্যে মোটিভ খুঁজে পেলে তুমি? বোকার মতো কথা বলো না। কোনো কিছুই একটা মোটিভ ছাড়া হয় না। ভূতের গল্পে আমি বিশ্বাসী নই, তুমি বিশ্বাস করতে পারো। জমিদার মশাই যেটা দেখেছে সেটা তার মনের ভুল। তার ঘুমের ওষুধ এবং তার টেবিলে থাকা ওষুধপত্রগুলো তার সবচেয়ে বড় প্রমাণ। ওষুধগুলোর মধ্যে এমন কিছু ওষুধ আছে যেগুলো খেলে মানুষের স্নায়ু এমনভাবেই দুর্বল হয়ে পড়ে, যে কারণে সে নিজের মনের অজান্তেই অনেক কিছুই করতে পারে। কিন্তু ডাক্তারের দেওয়া ওষুধ এবং তার লেখা কাগজপত্র আমি নিজে দেখেছি। গোবিন্দবাবুর তত্ত্বাবধানে জমিদার মশাইকে বড় ডাক্তার দেখানো হয়েছে। এসব ব্যাপারে গোবিন্দবাবুই একেবারে সঠিক ক্লিয়ারেন্স দিতে পারবেন। তাছাড়া যে ডাক্তারের নাম লেখা আছে সে ডাক্তারকে আমি ব্যক্তিগতভাবে সামান্য হলেও চিনি। তিনি অপ্রয়োজনীয় এমন কিছু করবেন না। হতে পারে তার শারীরিক সেই কন্ডিশনটাই তার মানসিক সমস্যার জন্য দায়ী, কিন্তু এসব পরের কথা। কোনো একটা কিছু ভাবার জন্য এমন কিছু থাকতে হয় যেটা তাকে সাহায্য করবে। আর তার চেয়ে বড় প্রশ্ন হল, জমিদারবাবুর স্ত্রীর মৃত্যুর পেছনে আর কারোর হাত আছে কিনা। আমি অবাক হয়ে বসে রইলাম। ব্যোমকেশ আর কিছুই বলল না, শুধু নিজের মতোই একটা কাগজে কী সব যেন লিখে চলল। অনেক রাতে আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল, আর ঠিক তখনই তাকিয়ে দেখি ব্যোমকেশ বিছানায় নেই। ঘরের দরজাটা ভেজিয়ে রাখা বলে মনে হলো। ঝট করে বাইরে বেরিয়ে এলাম। চাদরটা জড়িয়ে নিয়ে কোনো মতে হু হু করে কাঁপতে কাঁপতে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি। ঠান্ডা হাওয়ার শব্দ আর তার সঙ্গে রাত জাগায় একটা পাখির শব্দ শোনা গেল। কিন্তু ব্যোমকেশ কোথায়? রাতের বেলা ব্যোমকেশ এমন আমাকে না জানিয়ে একা রেখে চলে গেল? কথাটা বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় মনে হলো ব্যোমকেশ যেন হেঁটে গেল। চাঁদের আলোটা তখন ব্যালকনির কাছে এসে পড়েছে। সেই আলোতেই অল্প দেখতে পেয়ে ব্যোমকেশের কথা মনে পড়ে গেল। জমিদারবাবু যা দেখতে পান তার সবটাই দেখতে পান রাত্রেবেলা, দিনের বেলা নয়। জমিদারবাবু যা দেখেছেন তা বুঝতে গেলে রাতের বেলা তার সঙ্গে আমাদের যেতে হবে। মনে মনে ভাবলাম, তাহলে কি ব্যোমকেশ জমিদার মশাইয়ের সঙ্গে তার স্ত্রীকে আয়নার সামনে দেখবার জন্য দোতলায় গেছে? আর দেরি করলাম না, উঠে গেলাম উপরে। সিঁড়ি শেষ করে দোতলার কাছে গিয়ে থমকে দাঁড়ালাম। না, এত তাড়াহুড়ো করলে চলবে না, একটু সময় নেওয়া দরকার। আর একটু এগোতেই কার যেন গলা শুনতে পেলাম। কে যেন খুব আস্তে আস্তে বলছিল, কেন কেন তুমি এমন করো বলো তো? হ্যাঁ, কেন এমন ভাবে আমায় কষ্ট দাও? তুমি
তুমি আবার আবার আমার কাছে চলে এসো। হ্যাঁ, আর না হলে আমায় তোমার কাছে নিয়ে যাও। এখানে এখানে কেউ আমায় বোঝে না, কেউ আমায় বুঝতে চায় না, আর কেউ বুঝতে পারবেও না। সবাই সবাই ভাবে আমি 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 পাগল হয়ে গেছি। হ্যাঁ গো, সবাই তাই ভাবে যে আমি আমি পাগল হয়ে গেছি। কথাগুলো যে জমিদার মশাইয়ের গলায় তা বুঝতে পারছিলাম। জমিদার মশাই খুব আস্তে আস্তে কথাগুলো বললেও তার কথার মধ্যে একটা ভাব ছিল। জমিদার মশাইয়ের গলাটা কাঁপছে, আবেগে জড়িয়ে জড়িয়েই তিনি কথাগুলো বলছেন, যেন প্রাণপণে কাউকে আটকে রাখার চেষ্টা। আমি সামনের দিকে এগিয়ে গেলাম। সিঁড়ির লম্বা বরাবর একটু এগিয়ে গিয়ে দেখি জমিদার মশাই উত্তরের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। না, ঠিক দরজার কাছে নয়, জানালার কাছে। জানালার কাছে এসে জানালা দিয়ে দুহাত দূরে ভেতরের দিকে তাকিয়ে কার সঙ্গে যেন কথা বলছে। একেই চারপাশে অন্ধকার, তার উপর এমন শীত। এখানেই শেষ নয়, গোটা বাড়িতে লোক বলতে আমি, ব্যোমকেশ, জমিদার মশাই আর মাধব। এখন কোনো চাকরের চিহ্নমাত্রও নেই। জমিদার মশাই আবার বললেন, কলকাতা থেকে দুজন এসেছে জানো। ওরা মনে করে আমি আমি পাগল হয়ে গেছি। আমি আমি তোমায় দেখতে পাই, কিন্তু ওরা কি করে বিশ্বাস করবে? কেউ তো তোমায় দেখতে পায় না, শুধু শুধু আমি দেখতে পাই। আমায় ভেতরে আসতে দাও আমায় ভেতরে। বুকের ভেতরটা কেমন যেন শিরশির করে উঠল। দিনের বেলা যাকে প্রশান্ত নিরীহ মানুষের মতো দেখেছি, রাতের বেলা তার এমন মূর্তি। আধো অন্ধকারের মধ্যে খুব একটা ভালো লাগলো না ব্যাপারটা। লোকটা কি মিথ্যে কথা বলছে? কিন্তু অত রাত্রে মিথ্যে কথা কেউ বলতে পারে কি করে? আর যদি সত্যি কথাই বলে, তাহলে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে সে কাকে দেখতে পাচ্ছে? কথাগুলো ভাবতে ভাবতেই গোটা শরীরটা যেন শিরশির করে উঠছিল। ঠিক সেই সময় কাঁধের উপর এসে হাত পড়ল। প্রায় চমকে চিৎকার করতে যাব, এমন সময় ব্যোমকেশ গলাটা আস্তে করে বলল, কি করছো অজিত? জমিদারবাবু দেখলে কিন্তু একেবারেই পছন্দ করবেন না। তার ব্যক্তিগত সময় এমনভাবে তাকে অনুসরণ করাটা ঠিক নয়। আমি চট করে চিনে নিচে নেমে এলাম। বারান্দায় দুজনে বাইরের দিকে মুখ করে দাঁড়ালাম। ব্যোমকেশ বলল, জমিদারবাবু মাঝে মাঝে রাতের বেলা এভাবেই কথা বলেন। মাধব কখনো ওপরে ওঠে না, তাই সে জমিদারবাবুর অভ্যাসের কথা জানে না। কিন্তু ব্যোমকেশ, জমিদারবাবু এমনভাবে কথাগুলো বলছিল যেন সত্যি সত্যি তিনি কাউকে দেখতে পাচ্ছেন। সমস্ত সমস্যার সমাধান আমি করব অজিত। এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই। আমি অবাক হয়ে তাকালাম। দেখে বললাম, একটা লোক এমনভাবে একটা ভুল ধারণা নিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে রয়েছে, আর তুমি বলছো এ ব্যাপারটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ হবে না? তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো আমাকে? আমরা তো জমিদারবাবুর জন্যই এখানে এসেছি। তাহলে একটা কথা বলি তোমায়। এখানে আসার কারণ যেটা চিঠিতে লেখা ছিল না, এবং যেটা সত্যবতী জানে। আমি এখানে এসেছি জমিদারবাবু নয়। আমি এখানে এসেছি আজ থেকে 1 বছর আগে জমিদারবাবুর স্ত্রী মারা যাওয়ার মৃত্যু রহস্যের সমাধান করতে। গোবিন্দবাবুর সঙ্গে বর্ধমানের গোপালপুর থেকে বেশ খানিকটা দূরে জয়পুরের একটা থানার পুলিশ অফিসারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে। উনিই আমায় এখানে আসতে বলেছিলেন। এই সব কিছুর সঙ্গেই অনেক কিছু জড়িয়ে আছে অজিত। তোমায় এখন সব কিছু বোঝানো যাবে না। সঠিক সময় হলে তুমি সব কিছুই জানতে পারবে। রাতের বেলা মাঝে মাঝেই বাড়ির চারপাশে কাউকে দেখলে চট করে ভয় পাবে না। পুলিশের দল বাড়ির উপরে নজর রেখেছে। আর শুধু তাই নয়, পুলিশের লোক নজর রেখেছে পাশের গ্রাম হরিপুরে জমিদার বাবুর ভাই অমন নারায়ণ রায়ের বাড়ির উপরেও। বলা তো যায় না, অপরাধী দুজনের মধ্যে যে কোনো একজনের উপরে আক্রমণাত্মক হতে পারে। গল্পটির দ্বিতীয় পর্ব 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রথম পর্বটি ভালো লাগলে লাইক এবং কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।